আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আমি ফরাজ স্যার। আমরা আলোচনা করছিলাম বিসিএস সলভ কোশ্চেন সিরিজের এমসিকিউ। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের যত এমসিকিউ আছে আমরা সব সলভ করব, যা কিনা এতদিনে বিসিএসে আসছে। আমরা ব্যাখ্যা সহকারে পড়ব, যাতে করে নতুন কোনো কোয়েশ্চেন যদি বা এমসিকিউ যদি এই টপিকের মধ্য থেকে আসে, যাতে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, সো আমরা আলোচনা শুরু করি। একটু খেয়াল করবেন, I'm looking for someone who play the piano। এখানে হু একটা কোশ্চেন আছে, আবার এখানে একটা ভার্ব তারা দিয়ে দিছে, ঠিক আছে। সো সামওয়ান হু, হু একটা রিলেটিভ প্রনাউন। মনে রাখবেন, রিলেটিভ প্রনাউন তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসায়। দেখেন, আম লুকিং ফর সামওয়ান হু, আমি এমন একজনকে খুঁজতেছি যে পিয়ানো বাজাতে পারে। এখন প্লে, প্লে ভার্বের বেস ফর্ম আছে। সাধারণত ভার্বের বেস ফর্ম থাকার মানে হচ্ছে এর পূর্বে হয় টু থাকবে অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে। কেননা হু তার পূর্বের অ্যান্টিসিডেন্ট দ্বারা ভার্ব বসাবে। এখন যদি আমি অ্যাবল টু বসাই, অ্যাবল, অ্যাবল তো হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হবে না, ঠিক আছে। হু ইজ অ্যাবল, এটাও হবে না, কারণ হু ইজ অ্যাবল তখনই হইতো যদি এরপরে একটা টু থাকতো, ঠিক আছে। আচ্ছা, ক্যান বি অ্যাবল টু, এইটা হতে পারতো, কিন্তু উত্তরটা জটিল হয়ে যাচ্ছে, কেননা যে পারে তাকেই আমি খুঁজতেছি। সো পারা অর্থে আমরা ক্যান ইউজ করব। কি ইউজ করব? ক্যান। একটু খেয়াল করেন, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো। এখানে ক্যান যেহেতু আছে, আমরা এই উত্তরটা নিব না, কেননা সহজ সাবলীল যদি বলি আমরা, তাহলে ক্যান, অর্থাৎ আমরা যদি সকল স্ট্রাকচার মিলিয়ে বলতে চাই, তাহলে ক্যানটা সবচেয়ে বেশি পারফেক্ট, ক্যান বি অ্যাবল টু নয়। আচ্ছা, সো আমরা কি কি রুলস শিখলাম এখানে? সাধারণত রিলেটিভ প্রনাউন তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বকে বসায়। কাকে বসায়? রিলেটিভ প্রনাউন তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বকে বসায়। আমরা সহজ সাবলীল ভাষায় ক্যান পেয়েছি। অ্যাবল কেন ইউজ করিনি? কারণ অ্যাবল একটা অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রনাউন তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসায়, সেই জন্য কিন্তু অ্যাডজেক্টিভ আসবে না, ঠিক আছে। এখানে ইজ আসতে পারতো যদি অ্যাবলের পরে টু থাকতো, এখানে আসে নেই, টু যেহেতু নাই তাহলে ভুল। আবার ক্যান বি অ্যাবল টু হতে পারতো, কিন্তু সহজ উত্তর, ছোট উত্তর হচ্ছে ক্যান, এবং হচ্ছে যে একদম মানে ঘুরে পেঁচাইয়া কোনো কিছু নাই। সাধারণত হু তার পূর্বের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসাইছে, এই জন্য আমরা এখানে ক্যানকে আনছি, পারা অর্থে বুঝাইছে যে সক্ষম পিয়ানো বাজাতে। এটা তো আসলে উত্তরটা আসতেছে না, এই জন্য আমরা ক্যান ইউজ করছি, শর্টকাট এবং সবচেয়ে ছোট উত্তর, এবং মানে উপযুক্ত অ্যান্সার হচ্ছে ক্যান। এবং ক্যান মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসছে। চলেন আমরা উত্তরটা দেখি, এই যে ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড। যখন সে শেষ করতে পারবে, সে তোমার দেখবে বা তোমার সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা, জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার, জাস্ট নাও অলরেডি, ইয়েট, এভার, এগুলা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু এখানে জাস্ট নাও আছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, প্লাস V3 হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। দেখেন, ইজ হ্যাভিং হবে না, হ্যাজ হ্যাড হতে পারে, হ্যাজ হ্যাড হতে পারে, কেননা হ্যাজ হচ্ছে তো অক্সিলারি ভার্ব আর হ্যাড হচ্ছে V3। ওয়াজ হ্যাভিং হবে না, হ্যাডও হবে না। জাস্ট নাও হি হ্যাড ইজ ডিনার, না, হি হ্যাজ হ্যাড ইজ ডিনার, মাত্রই সে তার ডিনার করছে। সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব? এখানে হ্যাজ হ্যাড ইউজ করব। চলেন আমরা উত্তরটা দেখি, স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ হ্যাড আসে। আচ্ছা, তো উত্তরটা কি আসতেছে? বি। আচ্ছা, তার মানে হ্যাভে হচ্ছে যে হ্যাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে B2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর হ্যাড B3 এটাও পাস্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি কোশ্চেন আছে দেখি আমরা। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, শুনেন, আইদার অফ দ্য, নেইদার অফ দ্য, ইচ অফ দ্য। আমি একটু লিখে দিই, তাহলে আপনার জন্য সহজ হবে। আমার এই ফুল টপিকটা ইউটিউবে আছে, আপনারা দেখবেন। আইদার অফ দ্য, নেইদার অফ দ্য, none of the, each of the,
ওয়ান অফ দ্য এইগুলার পর নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার, মনে থাকবে? সো একবার দেখে নেন, আইদার অফ দ্য, নেদার অফ দ্য, নান অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এগুলোর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা, তাহলে কি হবে? অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখন দেখেন, ফুল মার্কস এভরি টাইম, গেট হবে না, কারণ গেট কি? প্লুরাল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্ব সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হয়, কিন্তু সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়। যেহেতু সিঙ্গুলার কিন্তু এস বাই এস নাই, তাহলে এটা ভুল। আর গেটিং এটাও হবে না, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস না, বলছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, এটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। সো সেই জন্য আমরা এটাকে কন্টিনিউয়াসে রাখবো না, প্রেজেন্টে রাখবো। সো আর তাছাড়া এখানে আর আছে, আর তো প্লুরাল, হবে না। গেটস এটা হতে পারে, এবং এটাই অ্যান্সার। পরেরটা হ্যাভ গেট কখনো হয় না, হ্যাভ গট হতে পারে। এছাড়া ভার্ব তো সিঙ্গুলার হবে, এখানে হ্যাভ আছে, হবে না। শুধুমাত্র কি কারেক্ট? গেটস কারেক্ট। কারণ প্রেজেন্ট ইনফিনিট টেন্সে যদি আমরা সাবজেক্টকে সিঙ্গুলার ধরি তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করি। আচ্ছা, নেক্সট তাহলে উত্তরটা কি আসতেছে আমাদের একটু দেখি। এই যে দেখেন, অ্যান্সার সি, অর্থাৎ গেটস হবে। আচ্ছা, তাহলে কোশ্চেন অ্যান্সারটা কি ছিল? গেটস। তাহলে আমরা রুলটা কি ছিল? আইদার অফ দ্য, নেদার অফ দ্য, নান অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এগুলোর পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, 3/4 অফ দ্য ওয়ার্ক, 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। মনে রাখবেন এটা একটা ফ্র্যাকশন। কি? ফ্র্যাকশন। ফ্র্যাকশনের পর সাধারণত ফ্র্যাকশন প্লাস নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, কালারটা চেঞ্জ করে নেই। নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ ফ্র্যাকশন প্লাস নাউন সিঙ্গুলার, তাহলে প্লাস ভার্বও সিঙ্গুলার। আচ্ছা দেখেন, 3/4 অফ দ্য ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, যেইটা আনকাউন্টেবল নাউন সেটা তো প্লুরাল হওয়ার প্রশ্নই আসে না। সেটা কি? প্লুরাল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হওয়া উচিত? যেহেতু 3/4 অফ দ্য ওয়ার্ক এটা একটা আনকাউন্টেবল নাউন, তার মানে এটা আমরা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন তো কখনোই প্লুরাল হতে পারে না, তার মানে ভার্ব সিঙ্গুলার হবে। আপনি দেখেন তো ভার্ব কোনটা সিঙ্গুলার আছে? হ্যাভ ফিনিশড। দেখেন, হ্যাভ বিন ফিনিশড, এটা কখনোই হবে না। কেন? হ্যাভ তো প্লুরালের ক্ষেত্রে বসে, বা আইয়ের সাথে বসে, বা ফার্স্ট পারসনের সাথে বসে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, হবে না। হ্যাড এটা হতে পারত, এটা হ্যাড মানে হচ্ছে যে সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে, সবার সাথে বসতে পারে। হ্যাজ বিন ফিনিশড এইটা হইতে পারে। আচ্ছা, এখন বিন কেন হইছে? এটা প্যাসিভ, এই জন্য। আর হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, এই জন্য এখানে হ্যাজ আসছে। আচ্ছা, প্যাসিভ যখন আমরা পারফেক্ট টেন্সকে প্যাসিভ রূপে পাবো, কারণ কাজ তো নিজেকে করবে না, তাকে করা হবে, এই জন্য প্যাসিভ মুডে হবে। আর যখন আমরা পারফেক্ট টেন্সকে প্যাসিভ করব তখন আমরা অতিরিক্ত বিন আনবো। কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করলে অতিরিক্ত বিং আনবো। কি আনবো? বিং। আর যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই আমরা কি আনছি? বিন আনছি। কি? বিন। আচ্ছা, আর ওয়ার তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ ওয়াজ হইলে ভাবা যেত। তাহলে উত্তর একমাত্র কারেক্ট হ্যাজ বিন, সব দিক থেকে কারেক্টকে হ্যাজ বিন। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি তাহলে উত্তরটা কি আছে দেখি তো আমরা। উত্তর আছে হচ্ছে সি, হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হয়েছে আপনারা বুঝেছেন? প্যাসিভ মুড, এই জন্য আসছে বিন। আর হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসতে পারে, এই জন্য আসছে হ্যাজ। এছাড়া মূল যে নিয়মটা সেটা হচ্ছে ফ্র্যাকশনের পর নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর আনকাউন্টেবল নাউন হলে ভার্ব তো সিঙ্গুলারই হবে। আচ্ছা, নেক্সট দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। চলেন আমরা দেখি কোন উত্তরটা বা কোন সেন্টেন্সটা এখানে কারেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে একটু আগে পড়াইছি কিন্তু, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, ইচ অফ দ্য, এগুলোর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে? সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর আছে, হবে না, ঠিক আছে, কারণ আর তো প্লুরালের ক্ষেত্রে বসে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আছে, এইটা হবে ইজ আ লয়ার, এটা হতে পারে,
কারণ এখানে কোনো ভুল নাই। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ, এখানে ফ্রেন্ডস হইলে কারেক্ট হইতো, যেহেতু ফ্রেন্ডস নাই ভুল উত্তর। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর তো কোনোদিনও হবে না, কারণ আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এগুলোর পরে নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। আচ্ছা দেখেন, আমি একটু দ্রুত কথা বলি যাতে আপনারা বুঝতে পারেন, কেননা এত মানে হচ্ছে যে সময় কম, সময়ের মধ্যে বুঝতে পারেন, কেননা অনেক ব্যস্ততার মধ্যেই কিন্তু আপনারা ক্লাসগুলো করবেন, আপনাদের অনেক ব্যস্ততা আছে, সো এর মধ্যে ক্লাসগুলো করবেন। আমি চাই দ্রুত আপনারা যেন বুঝেন, তাছাড়া ভিডিওটা যেন লং না হয়, এটাও একটা কারণ। আচ্ছা, এছাড়া আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে সব সময় আছি ইনশাআল্লাহ। আচ্ছা, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, মেক দ্য অডিয়েন্স এখানে আছে টু হেল্প হিম প্যাশনেটলি। খেয়াল করেন, মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব, মেক কি ভার্ব? একটা পজিটিভ ভার্ব। সাধারণত মেক পজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স, টু লিসেন হবে না কারণ ভার্বের বেস ফর্ম বসে, লিসেনিং হবে না কারণ ভার্বের বেস ফর্ম বসে, লিসেন্ড হবে না কারণ ভার্বের বেস ফর্ম বসে, লিসেন হবে। পজিটিভ ভার্ব কি সেটা আমি এর আগে সিরিজ মানে হচ্ছে যে সিরিজের পার্ট 1-এ আলোচনা করেছি, এরকম আরেকটা কোশ্চেন ছিল। আশা করি পার্ট 1 না দেখে পার্ট 2 দেখবেন না প্লিজ, কারণ আপনারা সিরিয়ালি দেখেন, আমি সকল কোশ্চেনের অ্যান্সার সিরিয়ালি দিয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো মেক একটা পজিটিভ ভার্ব, শুধু এইটুকু বলি, পজিটিভ ভার্ব হচ্ছে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করানো। আমি এমন উদাহরণ দিয়েছি যে হচ্ছে যে যেমন আমি আমার চুল কাটাই, আমি তো চুল কাটি নেই, তাহলে অন্য কারো দ্বারা কাটাইছি। আমি আমার বিল্ডিং রং করাই, ঠিক আছে, আমি তো বিল্ডিং রং করি না, অন্য কাউকে দ্বারা করাইছি, ঠিক আছে। এই যে আমি আমার গাড়ি ঠিক করি, আমি কি ঠিক করি? আমি কারো দ্বারা ঠিক করছি। এই জাতীয় সেন্টেন্সগুলো পজিটিভ ভার্ব দিয়ে বলে। পজিটিভ ভার্ব 5টা আমরা হচ্ছে যে আমাদের রাইট ফর্ম ভার্সের রুলসের ক্লাসে আলোচনা করেছি, এর মধ্যে মেক হচ্ছে একটা, যেটার পরে অবজেক্ট থাকলে পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। এটাকে বেয়ার ইনফিনিটিভও বলা যায়। আচ্ছা, নেক্সট উত্তর কি? ডি। দেখেন, লিসেন, কারণ মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, নেক্সট 19 নাম্বার কোশ্চেনটা কি আছে একটু দেখেন। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক, এখানে ইউর মিস্টেক হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লজেস ডাস ফিট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। আচ্ছা, এখানে হুইচ অফ দ্য ফলোয়িং, এখানে ফলোয়িং হবে, ক্লজেস ডাস ফিট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, কোন সেন্টেন্সটা এখানে ফিট, কারেক্ট, বা ক্লজটা এখানে কারেক্ট, কোন ক্লজটা এখানে কারেক্ট। ইটস টাইম ইউ রিয়েলাইজ ইয়োর মিস্টেক, খেয়াল করেন, ইটস টাইম ইউ রিয়েলাইজ ইয়োর মিস্টেক। ইটস টাইম, নিয়মটা কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ঠিক আছে। ইটস টাইম, ইটস হাই টাইম প্লাস সবসময় মনে রাখবেন সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম বসে, অর্থাৎ B2। সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব 1 হয়, 2 প্লাস ভার্ব 1 হয়। আচ্ছা, যেমন মনে করেন এখানে কি আছে? ইটস টাইম ইউ রিয়েলাইজড, এই যে সাবজেক্ট দিয়ে দিচ্ছে, তাহলে সাবজেক্ট যেহেতু আসছে রিয়েলাইজের B2 বসবে, ঠিক আছে। তাহলে আমার সাথে সাথে বলেন, ইটস হাই টাইম, ইটস টাইম, এটার মানে হচ্ছে ইহাই উপযুক্ত সময়। সো এইটার পরে সাবজেক্ট থাকলে B2 বসবে, অথবা সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব 1 হবে। আচ্ছা, তাহলে কি আছে? ইটস টাইম ইউ রিয়েলাইজড, দেখি কোনটা আছে, ইউ রিয়েলাইজড, এই নাম্বারটাই অ্যান্সার। উই আর সো লাকি, প্রথমটাই অ্যান্সার। দ্যাট ইউ রিয়েলাইজ এটা হবে না, ইউ উড রিয়েলাইজ, ইউ হ্যাভ রিয়েলাইজড। স্ট্রাকচারটা তো যেটা আছে সাবজেক্ট প্লাস B2 হবে, অর্থাৎ ইটস হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস B2 হবে, এটাই তো স্ট্রাকচার। সো এটা ফলো করতে হবে, তাহলে অন্য কোনো স্ট্রাকচারই এখানে মেনটেন করা যাবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট এই যে উত্তর হচ্ছে এ। পরবর্তী কোশ্চেন, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টার্ট দ্যান বেড। আচ্ছা, এটা হচ্ছে তুলনা করা অর্থে, আমার কথাটা শুনেন। মানে হচ্ছে ধরেন এরকম হয় না যে আমি ভিক্ষা করার থেকে মরে যাওয়া ভালো, আমি এখানে আজাইরা সময় নষ্ট করার থেকে ক্লাসটা করা ভালো। আবার এই যে কম্পেয়ার করি আমরা একটা কাজের সাথে আরেকটা কাজ, সেটা আমরা উড রাদার দিয়ে বলি। কি দিয়ে বলি? উড রাদার দিয়ে বলি। উড রাদার প্লাস কি হয়? ভার্বের বেস ফর্ম বসে, তারপরে দেন বসে, তারপরে আবার ভার্বের বেস ফর্ম,
মনে থাকবে বিষয়টা। আচ্ছা, দুটি কাজের মধ্যে কম্পেয়ার করলে সেটা হচ্ছে আমি বরং এটা করার চেয়ে ওটা করা ভালো, এই ধরনের ক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করব। এবং উড রাদারের ক্ষেত্রে দুইটা বার বসে দুইটা বারবি বেস ফর্মে হয়। ওকে, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই উড রাদার, এখানে আমরা কি ইউজ করতে পারি, যে উড রাদার, এখানে উড রাদার স্টার্ট দেন বেগ। ঠিক আছে, বলে না এরকম যে আমি তোমার সাথে হচ্ছে যে সংসার করাচ্ছে, অনেক সময় বলি না মরে যাওয়া ভালো, সো এই কথাগুলো যে বলি না আমরা, এইগুলো উড রাদার দিয়ে বলবো। আচ্ছা, সো এখানে উড রাদার হবে। ঠিক আছে, উড বেটার না, রাদার না, বেটার না, কিছু হবে না, উড রাদার হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট উত্তর কি, উড রাদার। ঠিক আছে, নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন কি, সো মাই ফাদার লিভ ইন গাজীপুর। দেখেন অপশনগুলো কি আছে, ইউজ টু, ওয়াজ ইউজ টু, ইউজড টু। ঠিক আছে, ওয়াজ ইউজ টু, এখানে আসলে কোনটা হবে? অ্যাকচুয়ালি এটা যে নিয়ম থেকে আসছে সেটা হচ্ছে ইউজ টু থেকে আসছে। ইউজ টু হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাসকে বোঝায়। ধরেন আমি আগে প্রতিদিন সকালে হাঁটতাম, ঠিক আছে, তো এটা আমার একটা অভ্যাস ছিল, তো আমি সকালে হাঁটতাম, এটার ইংলিশটা আমি বলবো আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। কেন? কারণ এটা আমার অভ্যাস ছিল। ইউজ টু দ্বারা অভ্যাসকে বোঝায়, কাকে বোঝায়? অভ্যাসকে বোঝায়। আচ্ছা, তাহলে মাই ফাদার লিভ ইন গাজীপুর, তাহলে এখন ইউজ টু, আমরা রুলটা জানি, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম। কিন্তু কথা আছে, ইউজ টুর পূর্বে যদি গেট অথবা বি ভার্ব বসে, কি ভার্ব বসে? বি ভার্ব বসে, তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন তো কোনটা স্ট্রাকচার মিলছে, এখানে তো ইউজ টু আছে, ইউজড টু না, তাহলে হবে না। ওয়াজ ইউজ টু হবে না, ইউজড টু এটা হতে পারে, ইউজ টু এটা হবে না, তাহলে ইউজ টু লিভ, এই যে দেখেন ভার্বের বেস ফর্ম। তাহলে উত্তর কি? সি নাম্বারটা। আচ্ছা নেক্সট, হুইচ উড ইউ হ্যাভ, আইস অর কফি? দেখেন এখানে রাদার আছে, অপশনগুলো দেখেন, রাদার সাধারণত পছন্দ করা, অনেকগুলো থেকে একটা পছন্দ করার অর্থে আমরা রাদার ইউজ করতে পারি। প্রেফারের সাথে টু বসে, তাই হবে না, এটা কুড হবে না, বেটার হবে না, কারণ অনেকগুলো তো পছন্দ করা অর্থে। সো আমরা কি ইউজ করব? হুইচ উড ইউ রাদার হ্যাভ, আইস অর কফি? ঠিক আছে, তুমি কি আইস চাও নাকি হচ্ছে কফি চাও, মানে ঠান্ডা না গরম, এরকম আর কি। সো আমরা রাদার ইউজ করবো। কি ইউজ করবো? রাদার, কারণ কিছু জিনিস থেকে এক মানে হচ্ছে যে পছন্দ করা অর্থে, যে কোনো একটাকে বা দুইটাকে পছন্দ করার অর্থে আমরা রাদার ইউজ করব। ঠিক আছে, দেখেন উত্তর কি আছে, এই যে এ। আচ্ছা নেক্সট, হি অ্যাডভাইসড মি, সো হি অ্যাডভাইসড মি দ্য ডক্টর। দেখেন হি অ্যাডভাইসড মি টু সি দ্য ডক্টর, ডাক্তার দেখানোর কথা সে আমাকে বলছে, অ্যাডভাইস করছে, উপদেশ দিছে, এখানে টু সি হবে। আচ্ছা এখন দ্যাট আই সি কেন হবে না? হি অ্যাডভাইস মি দ্যাট আই সি দ্য ডক্টর, এখানে আলাদা একটা ক্লজ আসতেছে, দরকার নাই, এবং স্ট্রাকচারালি হচ্ছে যে মিনিংটা ভুল হবে, সেজন্য হি অ্যাডভাইসড মি দ্যাট আই সি দ্য ডক্টর, এটা হবে না, সিইং হবে না, কারণ অ্যাডভাইস এমন একটা ভার্ব, এটার পরে অন্য ভার্ব থাকলে টু প্লাস ভার্ব ওয়ান হয়। কি হয়? টু প্লাস ভার্ব ওয়ান হয়, সিইং হবে না, সিইও হবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, সো সিইং কারেক্ট না, সি কারেক্ট না, টু সি কারেক্ট, কেননা স্ট্রাকচার অনুযায়ী অ্যাডভাইসের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা এই যে দেখেন উত্তর বি। আচ্ছা নেক্সট দেখেন কি আছে পরেরটা, দ্য ইয়ং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল অ্যাজ আর সেলস টিম মেম্বার্স ড্যাশ ফ্রেজ। দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, as well as, along with, together with, as well as, along with, together with, accompanied by, and not ইত্যাদি যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে প্রথম নাউন বা প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে, প্রথম নাউন অথবা প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে। প্রথম নাউন বা প্রনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, প্রথম নাউন বা প্রনাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে দেখেন কি আছে, দ্য ইয়ং এন্টারপ্রেনিউর আছে, কি আছে? ইয়ং এন্টারপ্রেনিউর, তাহলে প্রথম নাউন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন এখন সিঙ্গুলার কোনটা আছে? ডিজার্ভ হবে না, কেন? কারণ হচ্ছে ডিজার্ভ তো প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার হলে তো ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে, ডিজার্ভস এটা হবে, এটা হতে পারে। হ্যাজ ডিজার্ভড, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন, দ্য ইয়ং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স হ্যাজ ডিজার্ভড
ফ্রেজ। হ্যাজ ডিজার্ভড আমরা হতে পারতো, কিন্তু যেহেতু হচ্ছে যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সাধারণত কোনো হ্যাজ ডিজার্ভ কেন হবে না, সাধারণত এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা কাজ অতীতে হয়েছে, এটার ফলাফলটা এখনো বাকি আছে, বা অতীতের কাজ এখন ফল ভোগ করতেছি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখবো। তো এই ক্ষেত্রে এটা না ন্যাচারাল শোনাচ্ছে না, সেই জন্য আমরা ডিজার্ভস কারেক্ট দিব, ডিজার্ভ না। আর ডিজার্ভিং তো স্ট্রাকচারেই নাই, হবে না। ওকে, সো উত্তরটা কি হবে? ডিজার্ভস। সো আমরা একটু দেখি, এই যে বি নাম্বার, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য প্যাশেন্ট ড্যাশ ওয়েট। আচ্ছা, এখন খেয়াল করেন, ওয়েট একটা, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য প্যাশেন্ট ড্যাশ ওয়েট। আচ্ছা, এখানে সাজেস্টের পরে মনে রাখবেন, সাজেস্টের পরে যেটা বসে, সাজেস্ট প্লাস সাজেস্টের পর সাধারণত সাবজেক্ট প্লাস B1 হয়, এটা স্ট্রাকচার, মনে রাখার বিষয়, ঠিক আছে? সো উড লস হবে না, লস্ট হবে না, লস তো হওয়ার কথাই না, তাহলে কি হবে? লস। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বুঝেছি আমরা? ওকে, নেক্সট দেখি উত্তরটা কি আছে, এই যে লস। আই কুড নট ড্যাশ লাফিং, দেখেন ভার্ব প্লাস আইএনজি আছে, কুড নট বা ক্যান নট হেল্প, অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। সো আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং। সো এখানে কোনটা কারেক্ট? হেল্প লাফিংটা কারেক্ট, ঠিক আছে? কেননা আই কুড নট হেল্প আছে এই জন্য। সো কুড নট হেল্প এর ভার্ব প্লাস আইএনজি। সো এখানে বাট কারেক্ট না, অ্যাসিস্ট কারেক্ট না, কি কারেক্ট? হেল্প, কারণ স্ট্রাকচার অনুযায়ী কি আসবে? হেল্প আসবে, এই জন্য হেল্প লাফিং হবে। দো স্ট্রাকচারেই নাই, হবে না, তাহলে উত্তরটা কি আসছে? এই যে সি। ওকে, নেক্সট, although she dash a part of the excavation team, she was not allowed to actively in the field, ঠিক আছে? আচ্ছা, although she dash a part of excavation team, she was not allowed to, যেহেতু এটা past tense এর ঘটনা, তাহলে এইটাও past tense ই হবে, পুরো ব্যাপারটাই past tense এ হবে। দেখেন ইজ শুরুতেই আসে, হবে না, ইজ শুরুতেই আসে, এইটাও হবে না। ওয়াজ ওয়ার্কিং, এটা হতে পারে যেহেতু ওয়াজ আছে, কিন্তু কথা আছে শি ওয়াজ নট অ্যালাউড টু অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি তো অ্যাডভার্ব, এটা বসতে পারে, কিন্তু টু এর পর তো ভার্বের বেস ফর্ম, তো এখানে কি আছে? ওয়ার্কিং আছে, তার মানে এটা হবে না। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে কাটতে হবে, তাহলে রিস্ক কমবে। ধরেন চারটা আছে, চারটা অপশন আছে, 100 মার্ক, মানে 100% রিস্ক, প্রতিটাতে যদি 20% করে আমরা রিস্ক ধরি, একটা কেটে গেলে বাকি থাকে 75% রিস্ক। মানে আপনি যেটা পারেন না সেটা হচ্ছে এইভাবে করবেন, মানে যেটা সঠিক উত্তর পারবেন না, যে এটা তো হবে না, এটা তো হবে না। আচ্ছা, এই দুইটার মধ্যে কনফিউশন আছে, যদি আরেকটাও আমরা কেটে দিতে পারি, বাকি থাকে হচ্ছে 50% রিস্ক। দুইটার মধ্যে লাকে যদি লাগা যায়, ঠিক আছে, যেমন আমার ভিডিওটা আপনার লাকে লেগে গেছে, বা আমি আপনাকে পেয়ে গেছি, ঠিক আছে, সো এরকম আর কি। সো লাকে লেগে গেলে হয়ে যেতে পারে, বাট আমরা রুলটা জেনে জানবো। সো অলদো শি, এখানে ওয়াজ আছে, আর টু এর পরে বারোর বেস ফর্ম ওয়ার্ক, মানে এটাই কারেক্ট। চলেন আমরা এবার উত্তরটা দেখি, এই যে উত্তরটা ডি। 28 নম্বরে কি আছে? দ্য পুর ম্যান সেড আই স্টার্ভ দ্যান বেগ। ওই যে ক্লাসের শুরুতে করাইছি পার্ট 2 এর, মানে আজকের ক্লাসে কি আছে? উড রাদার হবে, কি হবে? উড রাদার, কারণ এখানে দেন আছে। আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, এখানে রাদার হবে না, উড হবে না, কারণ দেন আছে। তো উড স্ট্রাকচার হচ্ছে উড রাদার, শুরুতেই তো করাইছি। উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস দেন প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, ওকে, সো বেটার ডিড হবে না। উত্তরটা কি আছে? সি নাম্বার, উড রাদার। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস। সো এখন কথা হচ্ছে, দেখেন নাইদার নর আছে, সাধারণত আইদার অর, এটা আমি এর আগের ক্লাসে পার্ট 1-এও আলোচনা করেছি। নাইদার নর, ঠিক আছে। সো আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো থাকলে ভার্বের ঠিক পূর্বের নাউন অনুযায়ী ভার্ব বসবে, বা প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে। পূর্বের নাউনটা কি আছে? দ্য স্টুডেন্টস, যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, ওয়ান্ট,
to use this book again. Neither the teacher nor the students wants হবে না, want হবে, কারণ ওয়ান্টস তো সিঙ্গুলার, স্টুডেন্টস তো সিঙ্গুলার না, ওয়ান্টিংও হবে না, ইজ ওয়ান্টিংও হবে না, ইজ ওয়ান্টিং কখনো হয়ও না, এটা স্ট্রাকচারালি কখনো ওয়ান্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় না, সেজন্য এখানে ওয়ান্ট কারেক্ট, কারণ স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। তাহলে কোশ্চেনটা কি ছিল? আইদার অর নাইদার নরের, ঠিক আছে। সো যদি এরকম আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো থাকে, তাহলে ভার্বের ঠিক পূর্বে নাউন প্রোনাউন অনুযায়ী আমরা ভার্বকে বসাবো, ঠিক আছে। আচ্ছা, উত্তরটা কি? এই যে দেখেন বি, ওয়ান্ট। 30 আজকের জন্য এটাই, মানে আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, এই এমসিকিউটাই আজকের জন্য শেষ। সো অপেক্ষা করেন শেষ পর্যন্ত। ফারহানা স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, শি নোজ ফ্রেঞ্চ, ঠিক আছে। আচ্ছা, সে ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারে, সে আবার ফ্রেঞ্চও জানে। সো হাউএভার, যাই হোক, এটা অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট, বিপরীত ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বসে বা ক্লজের ক্ষেত্রে বসে। সিন্স, যেহেতু, কারণ অর্থে হবে না, কারণ সে ফ্রেঞ্চ জানে বলেই ইংরেজি জানে, ফ্লুয়েন্টলি বলতে পারে, ব্যাপারটা এমন না। আবার অলদো হবে না, কি হবে? মোর ওভার হইতে পারে, কারণ অলদো কন্ট্রাস্ট, বিপরীত অর্থে বসে। মোর ওভারটা হচ্ছে কি ক্ষেত্রে বসে? মোর ওভারটা হচ্ছে পাশাপাশি, বা এর পাশাপাশি, তার উপরে, সে আবার ভালো ফ্রেন্ডসও জানে। সো এই জন্য আমরা মোর ওভার ইউজ করবো, ঠিক আছে। বাকিগুলো হবে না, এটা কারণ অর্থে হবে না। হাউএভার কন্ট্রাস্ট মানে বিপরীত, অলদো বিপরীত ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো উত্তরটা কি হবে? মোর ওভার হবে। কি হবে? মোর ওভার। এই যে ডি, ঠিক আছে। সো আচ্ছা, তো আমাদের এ হচ্ছে মোটামুটি 30টা অবজেক্টিভ আলোচনা করেছি সিরিজ, মানে আমাদের সিরিজের পার্ট 2তে। এখানে রাইট ফর্ম ভার্বস আলোচনা চলছে, পরবর্তীতে আমরা হয়তো অন্য টপিক ধরবো। আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখবেন, এতে করে আপনাদের আসলে যে কোশ্চেনগুলো ছিল বিসিএসে কোনো প্রবলেমই থাকবে না ইনশাআল্লাহ। আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব, পাশে থাকবেন। আর যারা যারা বিসিএস দিতে চাচ্ছে ওনাদেরকে এই ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।